অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের দিনে যদি ডায়মন্ড হারবারে লোকসভা ভোটে দাঁড়ান, মানে আজকে যদি ভোট হয় আর আজকে উনি যদি দাঁড়ান, 7,11,000 ভোটে জিতেছিলেন, 7,000 ভোটও পাবে না। তো যদি তথ্য প্রমাণ থাকে তাহলে এতবার ডেকে কি করছেন? গ্রেফতার করুন। তো এর শেষটা কোথায়? হয় আপনাদের কাছে তথ্য প্রমাণ আছে, অ্যারেস্ট করুন, তথ্য প্রমাণ না থাকলে এসব নাটক বন্ধ করুন। তার এই ঔদ্ধত্য, তার এই অহংকারের জন্যই তো তৃণমূল কংগ্রেসটা 215 থেকে 80-তে নেমে এসেছে। আগেও বলেছি বহু ক্যামেরার সামনে, যে আমরা তো একটা হিটলারি শাসনে কাজ করতাম, আর সেটা তো শুধু আমি বলছি না। এবার যদি তৃণমূল কংগ্রেস জিততো, তাহলে বাংলায় যা পরিস্থিতি ছিল সেটা একটা ন্যাশনাল সিকিউরিটির ইস্যু হয়ে যেত, এটা আমি মানি। তিনি একজন অযোগ্য ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য ধৃতরাষ্ট্রের মতো চোখ বন্ধ করে নিয়েছিলেন এবং পুরো দলকে সাইড করে দিয়েছিলেন। আজকে এত কিছু হওয়ার পরও 64-65টা বিধায়ক বেরিয়ে গিয়ে বলছে অভিষেকের জন্য আমরা বেরিয়ে এসেছি, 20টা সাংসদ বেরিয়ে গিয়ে বলছে অভিষেকের জন্য বেরিয়ে এসেছি, সবাই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আওয়াজ তুলছে, তারপরেও তাকেই জাতীয় সাধারণ সম্পাদক করা হলো, তার সাথে দুটো লেজুর জুড়ে দেওয়া হলো। তাহলে বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই সিদ্ধান্ত, যে অভিষেককে নিয়েই তৃণমূলে চলতে হবে। যারা এবার সেটা মেনে নেবে তারা চলবে, যারা মানবে না তারা বেরিয়ে আসবে। এই যে দোলা সেন একটা সময় বলেছিল 75-25-এর একটা গল্প, তিনি বলেছিলেন 75 ভাগ রীতিমতো দলকে পাঠাতে হবে, 25 রেখে দিতে হবে। এই 25 কেটে 75 কি সত্যিই পাঠাতে হতো? কালী আমি নন্দীগ্রামে ছিলাম, আমাকে বলা হয়েছিল শুভেন্দু অধিকারীর মা বাবাকে আক্রমণ করতে বলা হয়েছে, এটা তো বলা হতো। শুধু তাই না, যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা যে টুইট করতো, সেই টুইটও আইপ্যাক লিখে পাঠাতো, যার ফুল স্টপ, সেমিকলন, দাঁড়ি কমা কিছুই চেঞ্জ করা যেত না। অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের পেছনে কতটা সততা আছে সেটা তো বিচার করবে পুলিশ। এবার যদি এর পেছনে সততা থাকে তাহলে আইনের পথে চলবে। যারা ক্ষমতায় থাকার সময় ক্ষমতার অপব্যবহার করেছে বা তৃণমূলের সিম্বলের আড়ালে থেকে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করেছে, বাড়িতে সুইমিং পুল করেছে, গরিব মানুষের টাকা তছরূপ করেছে, মানুষের ওপর অত্যাচার করেছে, অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। এফআইআর রুজু হয়েছে, এবার ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশনে যদি তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইন যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা তাদের ফেস করতে হবে। ঋজুদা, একটা বিষয় জানতে চাইবে যে সুমিত রায়ের নামটা বারংবার উঠে আসছে, আত্মসহায়ক। আমরা জানি যে একজন মানে রীতিমতো এমপি বা যখন বড় মিনিস্টার, তার আত্মসহায়কদের অনেকটাই মানে কি বলবো, মানে প্যাসেজ থাকে তার, সে নেতার কাছাকাছি থাকার। কিন্তু সুমিত রায়ের নাম রীতিমতো এলো, শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে চলে গেলেন, সেখানে তার টাওয়ার লোকেশনটা ধরে, সেখানেও প্রায় 200 বিঘা মতো জমি একদম ভুয়ো রেকর্ড বানিয়ে বিক্রি করে তার অভিযোগ উঠছে। এবারে তো এই সমস্ত অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে বারবার উঠছে। দেখুন, সুমিত রায়ের ব্যাপারে একটা কথা বলি। সুমিত রায় বাংলার রাজনীতিটা একটা মানে অদ্ভুত চরিত্র। তিনি তৃণমূল কংগ্রেসের কেউ না, তিনি বাংলার প্রশাসনেরও কেউ না, কিন্তু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক হওয়ার পর তার উল্কার গতিতে উত্থান হয়। এবং আমি যদি রামায়ণের উদাহরণ নিই, তাহলে প্রভু রাম যখন বনবাসে গেছিল, ভরত প্রভু রামের খড়ম নিয়ে 14 বছর রাজত্ব চালিয়েছিল। তো সুমিত রায় হচ্ছে অভিষেক ব্যানার্জির ভরত, যে বকলমে তৃণমূল দল চালাতো, পুরো বাংলাটা চালাতো এবং বাংলার প্রশাসন চালাতো। আইএস আইপিএসরা তার কথায় উঠতেন, তার কথায় বসতেন, কারণ তার মুখ দিয়ে বেরোনো কথা মানে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে বেরোনো কথা। তাই সুমিত রায়কে এখন তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কোর্ট জারি করেছে, এবং তাকে আমার কাছে যতটুকু খবর আছে এসটিএফ পাগলের মতো খুঁজছে। সুমিত রায় যদি অ্যারেস্ট হয় তাহলে আমি আপনাকে এইটুকু বলতে পারি, প্যান্ডোরার বক্স খুলে যাবে। তার কারণ এই বাংলায় ক্যামাক স্ট্রিট থেকে যাদের যত অন্যায়, অবিচার, অত্যাচার, দুর্নীতি যা হয়েছে, সেই তথ্য অভিষেক ব্যানার্জির কাছেও যদি না থাকে বা মমতা ব্যানার্জির কাছেও না থাকে, তাহলে সব তথ্য সুমিত রায়ের কাছে আছে। কি বলছেন? সেকেন্ড ইন কমান্ড, ফার্স্ট ইন কমান্ড, দুজন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদের নাম বললেন। আমি সেই জন্যই বলছি তো, সুমিত রায় পুরোটাই বকলমে চালাতো, দল এবং প্রশাসন। তো ও যদি গ্রেফতার হয়, যদি পুলিশ ওকে গ্রেফতার করতে পারে, কারণ আমি পুলিশ যেভাবে খুঁজছে আমার মনে হয় না পালিয়ে বাঁচার পথ আছে, তাহলে প্যান্ডোরার বক্স খুলে যাবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের অবগত এমন অনেক বিষয় কি ছিল না আপনি বলছেন, যেটা সুমিত রায়ের অবগত ছিল? হ্যাঁ, কারণ যেটা ও অভিষেক ব্যানার্জির নাম ভাঙিয়ে নিজে করেছে বা মমতা ব্যানার্জির নাম ভাঙিয়ে, কারণ ও তো আনচ্যালেঞ্জ ছিল, ওকে প্রশ্ন করার, চ্যালেঞ্জ করার ক্ষমতা কারুর ছিল না, কারণ সবাই জানতো সুমিত রায় বকলমে অভিষেক, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের সাথেও মিশতেন না,
পার্টির লিডার বা কর্মীদের সাথেও মিশতেন না। তার যাদের সাথে কথা বলার দরকার শুধু তাদেরকে উনি ডেকে পাঠাতেন, বাকি সবার সাথে কথা বলতো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অর্ডার সবাইকে বলে দেওয়ার দায়িত্ব ছিল সুমিত রায়ের। তো সবাই জানতো সুমিত রায় তৃণমূল কংগ্রেস, সুমিত রায় পশ্চিমবঙ্গ সরকার, আইএস আইপিএস সবাই। তো সে এই ক্ষমতার অপব্যবহার করে বহু কিছু করে থাকতে পারে, মানে যেটা কেউ জানে না, সেটা উনি গ্রেফতার হলে তদন্তের মারফতে তারপরে সেটা আস্তে আস্তে মানুষের সামনে প্রকাশ পাবে, যদি তদন্তকারী সংস্থাগুলো সেটাকে প্রকাশ করে। কিন্তু আমি এইটুকুই মনে করি, সুমিত রায় যেদিন অ্যারেস্ট হবে প্যান্ডোরার বক্স খুলে যাবে। আপনি একটা কথা বললেন যে কর্মী সমর্থকদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা রীতিমতো অশোক মজুমদার, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সময় ছায়াসঙ্গী একদম বলা চলে। ছবি তুলতেন তিনি, সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা লিখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, অনেকেই লিখেছেন। আমি বলবো জাহাঙ্গীর খান একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে কথা বলতেন, বিভিন্ন বলতেন দাবির কথা। এই জাহাঙ্গীর খানদের কি অনধিকার মানে অবাধ প্রবেশ ছিল কেমন? আজকে একটা জিনিস দেখুন, আমাদের মতো ছেলেরা আজকে অথৈ জলে পড়ে গেছে, কারণ আমরা নিঃস্বার্থে নিঃস্বার্থে দল করেছি, তৃণমূল কংগ্রেসের থেকে 1 টাকাও নিইনি। এবং আজকের দিন অব্দি 1.5 মাসে নতুন সরকার এসছে, পালা পরিবর্তন হয়েছে, আমার নামে তো কোনো এফআইআর হয়নি, কোনো ইডি সিবিআই সিআইডি তো আমার দরজায় কড়া নাড়ছে না, আমার বাড়িতে তো কর্পোরেশন এসে অবৈধ নির্মাণের নোটিশ লাগাচ্ছে না। তো সেই জায়গায় আমরা অথৈ জলে পড়ে গেছি। আর জাহাঙ্গীরের মতো লোকেরা, যারা ডায়মন্ড হারবার মডেলের এক একটা স্তম্ভ ছিল, যারা দুষ্কৃতি দুর্বৃত্তায়ন করে ভয়ের পরিবেশ করে ডায়মন্ড হারবার মডেলকে স্থাপিত করেছিল, আজকে দেখুন তাদের কি অবস্থা হচ্ছে। আমাদের মতো ছেলেরা তো টিকিট পায়নি, জাহাঙ্গীর খান টিকিট পেয়েছে, তাই না? আমি তাকে ভুল বলবো না, তাকে ঠিকও বলবো না। জাহাঙ্গীরও যেটা করেছে সেটা তো করেছে দলের নির্দেশেই করেছে, দলের নির্দেশেই তো ও করেছে, ওর দোষ কি? ওকে তো দল টিকিট দিয়েছে। তো জাহাঙ্গীরকে এখন সবাই ভিলেন বানাচ্ছে, কিন্তু জাহাঙ্গীরের মতো আরো যারা ভিলেন হয়েছে তারা সবই দলের জন্য হয়েছে, অভিষেক ব্যানার্জির জন্য হয়েছে। ডায়মন্ড হারবার কে দেখতো? ডায়মন্ড হারবার কার সংসদীয় এলাকা ছিল? ডায়মন্ড হারবার মডেল কে তৈরি করেছে? আর যেই দিন ভয় কেটে গেছে, যেই দিন মানুষ এই 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 শৃঙ্খলবদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছে, দেখুন ডায়মন্ড হারবার মডেলের কি অবস্থা, ভেঙে চুরচুর হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের দিনে যদি ডায়মন্ড হারবারে লোকসভা ভোটে দাঁড়ান, মানে আজকে যদি ভোট হয় আর আজকে উনি যদি দাঁড়ান, 7,11,000 ভোটে জিতেছিলেন, 7,000 ভোটও পাবে না। এই 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 ভয় দিয়ে তো চলতে পারে না। ভয় করে কি ভোট করানো হয়েছিল? এখন প্রমাণ পাচ্ছেন না? ফলতায় যে জাহাঙ্গীর খান কিছুদিন আগে ফলতা থেকে 2024-এ 1.5 লক্ষ ভোটে অভিষেক ব্যানার্জিকে জিতিয়েছে, সে চতুর্থ পজিশনে চলে এসছে, এবং ডায়মন্ড হারবার মডেলের যুবরাজ তার মুরদ হলো না ফলতায় গিয়ে ক্যাম্পেন করার। তো বুঝতে পারছেন কি পরিবেশ ছিল। আরো একটি বিষয়, যেরকম অন্য অন্য সব বিষয়গুলোতে ক্ষোভ উগড়ে দিচ্ছে, আরো একটি বিষয় সামনে এসেছে, বহু আগে থেকে এসেছে। সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু বলে পরিচিত, এবং তিনি একটি খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন এর আগে, যে আমার সাহেব অব্দি কেউ পৌঁছতে পারবে না, আমার সাহেবটি কেউ ছুতে পারবে না। আমি বলবো সিবিআই এর চার্জশিটে দাবি করা হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র নিয়োগ দুর্নীতির মাধ্যমে 100 কোটি টাকা তোলার পরিকল্পনা করেছিলেন, এবং সেই অর্থের ভাগাভাগির তালিকায় রয়েছেন মানে রয়েছে অভিষেকের নাম, রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম, 15 মিনিটের অডিও রেকর্ডিং এবং আর্থিক লেনদেন সংক্রান্ত যে অভিযোগেরও উল্লেখ রয়েছে। আপনার মতে এই তথ্যে যে উল্লেখিত যে বিষয় নামগুলো রয়েছে, এই যে তথ্যে উল্লেখিত অভিষেক বলে একটি নাম আসছে, আহ এই অভিষেক কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? এবং যদি তাই হয় তাহলে এই অভিযোগগুলি কেবল কি তদন্তাধীন দাবি, নাকি তদন্তকারীদের হাতে এমন প্রমাণ রয়েছে যে আদালতে দুর্নীতি এবং ফৌজদারি অপরাধ প্রমাণ করার জন্য যথেষ্ট হতে পারে বলে আপনি মনে করেন? প্রথম কথা, এই অভিষেকই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা সেটা তো আমি জানতে পারবো না, এটা বাংলার কোনো মানুষই জানতে পারবে না, শুধু তদন্তকারী সংস্থারা প্রমাণ করতে পারবে। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে আমি একটা মন্তব্য করতে চাই, সেটা হচ্ছে সারা বাংলা জুড়ে বহু কেসে ইডি সিবিআই সিআইডি তদন্ত করছে অভিষেক ব্যানার্জি। গরু পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জির নাম, কয়লা পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জির নাম, বালি পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জির নাম, শিক্ষক দুর্নীতিতে অভিষেক ব্যানার্জির নাম, উস্কানিমূলক বক্তব্য অভিষেক ব্যানার্জি, বিধায়কদের সই চুরি অভিষেক ব্যানার্জি, মাটি চুরি অভিষেক ব্যানার্জি, সব জায়গায় তো অভিষেক ব্যানার্জির নাম আসছে। তাকে তো দিনের পর দিন সামন পাঠানো হচ্ছে, দিনের পর দিন, কখনো কোর্টের নির্দেশে, কখনো নিজেই সে তো হাজিরাও দিচ্ছে। এবার তিনি দোষী না এটা কে প্রমাণ করবে? তদন্তকারী সংস্থাগুলো প্রদান করবে। আমি বাংলার মানুষের একটা পরিষ্কার কথা আপনার চ্যানেলে বলতে চাই, সেটা হচ্ছে এই সকল তদন্তকারী সংস্থার
সম্মানও কিন্তু এখন মানুষের মানে ইয়েতে চলে এসছে, মানুষের নজরে চলে এসছে। তাদেরকেও তাদের সম্মান রক্ষা করতে হবে। কেন বলছি? কারণ এই যে রোজকার একটা সামান সামান খেলা, হাজিরা হাজিরা খেলা হচ্ছে, আমি সকল তদন্তকারী সংস্থা, ইডি, সিবিআই, সিআইডি সকলকে অনুরোধ করব যে আপনাদের কাছে যদি তথ্য প্রমাণ থাকে, কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিন, অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করুন। কারণ যদি এই হতে থাকে আর আগামী 3 মাস 4 মাস পরেও যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার না হয়, তাহলে বাংলার মানুষ কি বলবে? বাংলার মানুষ বলবে, ও দিল্লিতে সেটিং হয়ে গেছে আর আপনারা তৃণমূলের নেতা বলে প্রতিহিংসার রাজনীতি করেছেন। তাই তো, তাই বলবে তো। কারণ আপনারা রোজ ডাকছেন, রোজ হাজিরা দিচ্ছেন, তথ্য প্রমাণ থাকলে গ্রেফতার করুন। আপনারা যদি গ্রেফতার না করতে পারেন, আগামী 3 মাস 4 মাস বাদে মানুষ তো এই কথাটাই বলবে যে প্রতিহিংসার রাজনীতি করা হয়েছে ও তৃণমূলের নেতা বলে। সবকিছুতে তার নাম আছে কিন্তু গ্রেফতারি হচ্ছে না। কবে থেকে চলছে এই কেসগুলো? এই উত্তর কিন্তু তদন্তকারী সংস্থাকে, সাধারণ জনগণকে দিতে হবে। কারণ জনগণও তাকিয়ে আছে, টিভি খুললেই অভিষেক ব্যানার্জি হাজিরায় যাচ্ছে, এত ঘন্টা জেরা হচ্ছে, উনি বেরোচ্ছেন, তারপর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে আছে। এই জিনিসই তো দেখছি আমরা রেগুলার বেসিসে। তো এর শেষ কোথায়? হয় অ্যারেস্ট করুন, দোষী সাব্যস্ত করুন, প্রমাণ করুন, আর নইলে আগামী দিনে মানুষ বলবে এই তো পলিটিক্যাল ভেন্ডেটা চলছে। না, আপনি কি আপনার এই বার্তাটার মাধ্যমে কোথাও গিয়ে প্রমাণ করে দিলেন যে এনাফ এভিডেন্স ইতিমধ্যেই আপনার মতে ইডি সিবিআই এর কাছে রয়েছে, তাই যে কোনো হাউ উইল আই নো? ইডি সিবিআই এর কাছে কি এভিডেন্স আছে সেটা ঋজু দত্তের জানা সম্ভব? কি বলছেন আপনি? এটা কি সম্ভব? সম্ভব নয় তো। আমি তো এখন কোনো দলেও নেই, তৃণমূলেও নেই, অন্য কোনো দলেও নেই, আমি তো সাধারণ মানুষ। আমার কাছে সিবিআই এর কাছে কি এভিডেন্স আছে সেটা থাকা সম্ভব? বাট মাই কোয়েশ্চেন ইজ নট দ্যাট। মাই কোয়েশ্চেন ইজ, অভিষেক আমরা তৃণমূল ক্ষমতায় থাকার সময় দেখেছি বারংবার ইডি সিবিআই তাকে ডেকেছে, তিনি গেছেন ভবানী ভবনে, বেরিয়ে ভবানী ভবনের গেটের বাইরে দাঁড়িয়ে উনি প্রেস কনফারেন্স করেছেন, করেননি? এখনো তাকে ডাকা হচ্ছে পালা বদলের পরে। তো যদি তথ্য প্রমাণ থাকে তাহলে এতবার ডেকে কি করছেন? গ্রেফতার করুন। প্রেসকে তিনি ফেস করছেন না, কার্যত কালকেও তো সিজিওর থেকে বেরিয়ে প্রেস করেছে, কালকেও তো সিজিওর থেকে বেরিয়ে প্রেস করেছে। কি বলছেন? দেখুন আপনি, কালকেও সিজিওর থেকে বেরিয়ে প্রেস করেছে, আজকে সিআইডি থেকে বেরিয়ে প্রেস করবে কিনা আমি জানি না। তো তাহলে এটা তো পুরো বঙ্গবাসী দেখছে। তো এর শেষটা কোথায়? হয় আপনাদের কাছে তথ্য প্রমাণ আছে, অ্যারেস্ট করুন, তথ্য প্রমাণ না থাকলে এসব নাটক বন্ধ করুন। কেন আমি বলছি আপনাকে, আবারও বলছি, আজকে যে যে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ ঠিক আছে, তার একটা প্রিভিলেজ আছে, তিনি এমপি, আজকে সেই মামলায় পৌলমী যদি আপনাকে ডাকা হতো বা ঋজু দত্তকে ডাকা হতো, এতক্ষণে তো আমরা প্রেসিডেন্সি জেলে পৌঁছে গেছি, তাই নয় কি? জেসিপিসি হয়ে প্রেসিডেন্সি জেলে পৌঁছে গেছে। তাহলে যদি ওনার বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকে, যে প্রমাণের ভিত্তিতে ওনাকে বারবার ইন্টারোগেশনে ডাকা হচ্ছে, তাহলে বাংলার মানুষ তো অপেক্ষা করছে যে কি পদক্ষেপ নেওয়া হবে। যদি আগামী 3 মাস বা 4 মাস বাদে কোনো পদক্ষেপ না হয়, তখন তো বাংলার মানুষই বলবে এগুলো তো প্রতিহিংসা রাজনীতি হয়েছে, কোথাও একটা দিল্লিতে খেলা হয়ে গেছে, বলবে নয় কি? এটাই তো স্বাভাবিক। আপনার এই মুহূর্তে চাহিদা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিহাইন্ড দ্য বার দেখতে, যে অনুপাতে তদন্ত চলছে বা আমার ব্যক্তি কোনো চাহিদা ফায়দা নেই। আমার কথা হচ্ছে বাংলার যত দুর্নীতি সবকিছুতে তার নাম আছে। ইডি তদন্ত করছে, সিবিআই তদন্ত করছে, সিআইডি তদন্ত করছে, পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করছে। তো যদি তার বিরুদ্ধে প্রমাণ থাকে, তদন্তে হোক। আমি তো কি বলছি, 3 মাস 4 মাস, 3 মাস 4 মাসে তদন্ত করে ইন্টারোগেশন করে পুরো জেরা কমপ্লিট করে গ্রেফতার করা হোক। আর যদি সেটা না থাকে, তাহলে মানুষ বলবে এ তো নাটক হচ্ছে। প্রশ্ন চলে আসবে, ইডি সিবিআই এর পোটেনশিয়ালিটি নিয়ে প্রশ্ন আসবে না, আপনি বলুন না, আসবে না। আজকে আমি কোনো রাজনৈতিক দলে নেই, আজকে ধরুন একটা অন্য রাজনৈতিক দলের কোনো ছেলেকে বা কোনো মেয়েকে যদি পুলিশ 5বার 7বার করে সমন দিয়ে ডাকে, আর সেটা মিডিয়া ট্রায়াল হয় এবং তারপরে সে গ্রেফতার তাকে না করা হয়, তাহলে সে কি বলবে না যে মিডিয়া ট্রায়ালে আমার সম্মানহানি হয়েছে, আমার সাথে, আমি তৃণমূল করি বা আমি সিপিএম করি বলে আমার সাথে প্রতিহিংসা রাজনীতি করা হয়েছে? তার থেকে এটা বেটার নয় যে আপনি তদন্ত করুন, 3 মাস 4 মাস 6 মাস তদন্ত করুন, করে আপনি পদক্ষেপটা নিন। আজকে এই যে গরু পাচার মামলা, এই যে কয়লা পাচার মামলা, আপনি বলুন তো, আপনার দর্শকদেরকে আমি প্রশ্ন করছি, কত বছর পুরনো মামলা? এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা, এই যে কালীঘাটের কাকু যে প্রসঙ্গ আপনি তুললেন, এই কল রেকর্ডিং কতদিন আগে নেওয়া হয়েছে? তাহলে পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? এটাই তো আমার প্রশ্ন। হয় পদক্ষেপ নিন, নইলে যতবার আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামান দেবেন, যতবার অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেবে, ততবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা হিরো করে দিচ্ছে।
একটা প্রশ্ন করবো যে এই এতগুলো অভিযোগ তদন্ত, এই তদন্তের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ধমকানো চমকানো সেটা কিন্তু কমছে না। সাম্প্রতিককালে তিনি মিডিয়াকেও কেস দেওয়ার মানে ধমকি দিচ্ছেন কি? সেটা তো আমি কিছু বলতে পারবো না, হাতের পাঁচটা আঙুল তো একরকম হয় না। তার এই ঔদ্ধত্য, তার এই অহংকারের জন্যই তো তৃণমূল কংগ্রেসটা 215 থেকে 80-তে নেমে এসেছে। এখনো তিনি সেটা করছেন, সেটা তার, দেখুন সব মানুষের ক্যারেক্টার আলাদা হয়, সব মানুষের অ্যাটিটিউড আলাদা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমার মতো মিডিয়ার সামনে কথা বলবে সেরকম তো কারো কেউ মাথার দিব্যি দেয় না। তো ওনার যেটা ব্যক্তিত্ব, ওনার যেটা পরিচয়, উনি এইভাবেই তৃণমূল কংগ্রেস চালিয়েছেন, এইভাবেই তৃণমূল কংগ্রেসকে শেষ করেছেন। এখন সেই ব্যক্তিত্বটাই উনি বজায় রাখছেন, সেই অহংকার, সেই ঔদ্ধত্য তিনি বজায় রাখছেন। এই ব্যক্তিত্ব কি আজ আপনারা পেয়েছেন এর আগে? তো আমরা এতদিন ওনার সাথে কাজ করেছি, আমরা পাইনি? আমরা তো, আমি তো বলছি, আগেও বলেছি বহু ক্যামেরার সামনে, যে আমরা তো একটা হিটলারি শাসনে কাজ করতাম। আর সেটা তো শুধু আমি বলছি না, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছে, বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছে যে এই আইপ্যাক আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হিটলারি শাসন, এই অগণতান্ত্রিক যে পরিবেশ তৈরি হয়েছিল দলে, কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু করতে পারবে না, যা অর্ডার দেবে সেটাই করতে হবে, এই জন্য তো এই অবস্থা। আমি একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, সেটা হচ্ছে আপনি বা আপনারা যারা তৃণমূলের সাথে যুক্ত ছিলেন এর আগে, আপনারা এই যে দলের এই ভরাডুবি তৃণমূল কংগ্রেসের, এবং আমরা এটা বোধহয় গোটা ভারতবর্ষের মানুষও প্রথম দেখলো। আহ, আমরা যারা মানে জেনারেশন জেড, আমরা তো প্রথমেই দেখলাম কার্যত যে একটা দল জয় পরাজয় থাকেই, তারপরে একটা দল কার্যত সে মানে তাসের ঘরের মতো ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি। প্রত্যেকে কিন্তু একযোগে দোষারোপটা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন স্পেয়ার করা হচ্ছে, এটা তার কারণ, যারা এই যে 41% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, এই ভোটটা কিন্তু তৃণমূল পায়নি, এই ভোটটা পেয়েছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির আলোতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সব নেতারা আলোকিত, এটাই বাস্তব। মমতা ব্যানার্জি না থাকলে অভিষেক ব্যানার্জি একটা কাউন্সিলর ইলেকশনও জিততে পারবে না। মমতা ব্যানার্জির জন্যই আমি দল করেছি, মমতা ব্যানার্জিকে দেখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দল করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সুদীপ বন্দ্যোপাধ্যায় দল করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই সবাই দল করেছে। এবং 41% এই বাজারেও বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, বাকি একটা কেউ নয়। এটা বাস্তব, যেটা বাস্তব সেটা মেনে নিতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বহু মানুষের মনে এখনো একটা সফট কর্নার আছে। আর আমি যদি ব্যক্তিগত স্তরে বলি, আমি যখন তৃণমূল কংগ্রেস করতাম, আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃসমা ছিলেন। আজকে তৃণমূল কংগ্রেস আমায় সাসপেন্ড করে তাড়িয়ে দিয়েছে, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, আজকের দিনেও মমতা ব্যানার্জিকে আমি মাতৃসমা সম্মান দেব। এবং ভবিষ্যতে যদি আমি অন্য কোনো রাজনৈতিক দলেও যাই, যেটা তৃণমূলের বিরুদ্ধে দল, তৃণমূল যদি ততদিন টিকে থাকে, আমি তৃণমূলের বিরুদ্ধে কথা বলবো, তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু কিন্তু তখনও মমতা ব্যানার্জিকে আমি মাতৃসমা সম্মান করব। তার কারণ তার রাজনৈতিক সংগ্রামের ইতিহাস, তার আন্দোলনের ইতিহাস, এবং তাকে তো বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেই সম্মানটা দেন, এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই সম্মানটা দেন। তো তার এই সম্মান কেউ তার থেকে কেড়ে নিতে পারবেন না, তার রাজনৈতিক জীবনের যে ইতিহাস। অভিষেক ব্যানার্জি তো লিফটে করে এসছে, লিফট থেকে প্যারাশুটে করে নেমে, যেহেতু তিনি, তার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রক্তের সম্পর্ক, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ করেছেন। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা দায় নিতে হবে, যে এই অযোগ্য ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য মমতাদি ধৃতরাষ্ট্রের মতো চোখ বন্ধ করে নিয়েছিলেন এবং দলের সকল নেতৃত্বকে সাইড করে দিয়েছিলেন, কারুর কথা তিনি শোনেননি। আজকে সেই জন্য দলটা ডুবে গেছে। মমতা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে ছিল না, 11-য় দল জেতেনি। 11-য় কে জিতেছে? মমতা ব্যানার্জি। 14-তে দল জিতেছে লোকসভা, 16-তে দল জিতেছে, 19-এ দল জিতেছে। এই 21-এর পর থেকে পুরো দলটা আর পুলিশ প্রশাসনটা অভিষেক ব্যানার্জির হাতে, এই যে মমতা দি ছেড়ে দিল যে আমার উত্তরাধিকার হবে অভিষেক ব্যানার্জি, শেষ এই হলো। কথা কি দলের মধ্যে বা কখনো অন্দরে প্রতিধ্বনিত হয়েছে, না ব্যবহারই শুধু প্রতিধ্বনিত হয়েছে যে আমার উত্তরাধিকারী হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমি যখন রাজনীতি করা শুরু করি, যেহেতু আমার বাইরে পড়াশোনা, আমি তো ছাত্র রাজনীতি করি, আমি যুব থেকে শুরু করেছি। তো তখন আমাদের যুব সভাপতি ছিল শুভেন্দু অধিকারী, তারপরে সৌমিত্র খাঁ হলো, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই সময় আমরা জানতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্তরসূরি শুভেন্দু অধিকারী, এবং তারপরে তাকে অপমান করে, তাকে তার সাথে লাঞ্ছনা করে, তাকে তার সাথে বঞ্চনা করে অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে দল থেকে তাড়ালো। শুভেন্দু অধিকারীর দম ছিল, সে সব পদ থেকে রিজাইন দিয়ে বাঘের বাচ্চার মতো লড়াই করে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে, ভবানীপুরে হারিয়ে আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। ঠিক আছে? তো তারপরে শুভেন্দু দাকে দল থেকে তাড়িয়ে দেওয়ার পরে এটা দলের কাছে এস্টাবলিশ হয়ে গেল, এবং সব দলের নেতৃত্বের কাছে এস্টাবলিশ হয়ে গেল যে মমতা ব্যানার্জি নাম্বার 1, নাম্বার 2 অভিষেক ব্যানার্জি।
এটা সবাই জানতো। আর এবার যদি তৃণমূল কংগ্রেস জিতে যেত আর মমতা দি যদি 2029-এ ইন্ডিয়া ব্লক নিয়ে প্রধানমন্ত্রী দৌড়ে এগোতেন, তাহলে হয়তো 29-এর আগেই বা 29-এর পরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেন বাংলার। সবাই একটা কথা বলে যে গ্রেটার বাংলাদেশ একটা তত্ত্ব আনে সামনে। কোথাও গিয়ে কি দলের অভ্যন্তরে এরকম ধরনের কোনো আলোচনা বা কোনো আহ ইঙ্গিত শুনেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে এই যে মুখ্যমন্ত্রী আসলে প্লান্ট করার কথা ভাবা হচ্ছে, কোথাও গিয়ে কি সেরকম পরিকল্পনা ছিল? কি ব্যাপারে? এই যে সবাই বলে না যে গ্রেটার বাংলাদেশ হয়ে যাবে, মানে পশ্চিমবঙ্গের যে রাজনীতিকরণ, পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক ম্যাপ, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ ছুড়ে ফেলে দিল, একটাই তো কথা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে প্লান্ট করা পলিটিক্স। অভিষেক ব্যানার্জির জন্য ভৌগোলিক পরিস্থানের কি গল্প আমি জানি না, আমি আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু এবার যদি তৃণমূল কংগ্রেস জিততো, তাহলে বাংলায় যা পরিস্থিতি ছিল সেটা একটা ন্যাশনাল সিকিউরিটির ইস্যু হয়ে যেত। এটা আমি মানি। আমি যখন তৃণমূলে ছিলাম পালা বদলের আগে, যখন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এসে ঘুষপেটিয়া ঘুষপেটিয়া বলতো, আমি বিশ্বাস করতাম না, কারণ আমার নেতা ছিল অভিষেক ব্যানার্জি এবং নেত্রীর নাম মমতা ব্যানার্জি। আমরা বিশ্বাস করিনি এটা। কিন্তু পালা বদলের পর হকিমপুর বর্ডারের যে ছবি, যে ভিডিও আমার সামনে এসেছে, তাতে এখন আমি এটা বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেস যদি পরবর্তী সময় আবার ক্ষমতায় আসতো, তাহলে এটা একটা ন্যাশনাল সিকিউরিটি রিস্ক হয়ে যেত। আমি ঋজুদা যে প্রশ্ন করছি, তৃণমূলের সংসদরা বেরিয়ে গেলেন অনেকেই, তারা এক বাক্যে সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান সাংসদ, তিনি রীতিমতো বলছেন যে ওর জন্য চোর স্লোগান শুনতে হচ্ছে, মমতাদিকে বাঁচতে হবে, আমি না অভিষেক, ওর জন্য দলটা শেষ হয়েছে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো উদ্ধত্ত গেল না, কিন্তু দেখা গেল গলার সুরটা তিনি একটুখানি নরম করে কথা বলছেন, যে যে ছোট থেকে বড় করেছে, কি রহস্য? যে রহস্য আমি জানি না, সে একটু সে হোয়াইট ফ্ল্যাগ দেখিয়েছে কল্যাণ বাবুকে, কল্যাণ বাবুও তাকে ছেলে বলে ক্ষমা করে দিয়েছেন। আসলে ব্যাপারটা কি জানেন তো, এখন তৃণমূল কংগ্রেসের যা অবস্থা, কল্যাণ ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন নেই, তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জিকে প্রয়োজন। কারণ কল্যাণ ব্যানার্জি সুপ্রিম কোর্টের একটা সিনিয়র কাউন্সিল, ভেরি সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের এরকম বর্ষিয়ান সিনিয়র আইনজীবীর প্রয়োজন হবে এবং অভিষেক ব্যানার্জিরও প্রয়োজন হবে। ওই জন্য কি সুরটা একটু বড় হয়? হতে পারে কল্যাণ ব্যানার্জির এখন তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এখন আর তৃণমূল কংগ্রেসকে কোনো প্রয়োজন নেই। যেটা অনেক ক্ষোভ বিক্ষোভের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই সেই পুরনো পদে, অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে, কেন? এ তো মমতা ব্যানার্জি বলতে পারে, দল তো আমাদের নয়। তিনি আহ, তার ভাইপো স্নেহে অন্ধ, এটাই তো বললাম আপনাকে। তিনি একজন অযোগ্য ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য ধৃতরাষ্ট্রের মতো চোখ বন্ধ করে নিয়েছিলেন এবং পুরো দলকে সাইড করে দিয়েছিলেন। আজকে এত কিছু হওয়ার পরও 64-65টা বিধায়ক বেরিয়ে গিয়ে বলছে অভিষেকের জন্য আমরা বেরিয়ে এসেছি, 20টা সাংসদ বেরিয়ে গিয়ে বলছে অভিষেকের জন্য বেরিয়ে এসেছি, সবাই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আওয়াজ তুলছে। তারপরেও তাকেই জাতীয় সাধারণ সম্পাদক করা হলো, তার সাথে দুটো লেজুর জুড়ে দেওয়া হলো। তাহলে বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই সিদ্ধান্ত, যে অভিষেককে নিয়েই তৃণমূলে চলতে হবে। যারা এবার সেটা মেনে নেবে তারা চলবে, যারা মানবে না তারা বেরিয়ে আসবে। এই যে দোলা সেন একটা সময় বলেছিল 75-25-এর একটা গল্প, তিনি বলেছিলেন 75 ভাগ রীতিমতো দলকে পাঠাতে হবে, 25 রেখে দিতে হবে। এই 25 কেটে 75 কি সত্যিই পাঠাতে হতো কালী? জানি না, আমি তো 75-25-এর হিসেবে ছিলাম না, আমি জানি না। এটা নিয়ে আমি কিছুই মন্তব্য করতে পারবো না। কিন্তু তৃণমূলের যেসব কাউন্সিলর নেতারা অ্যারেস্ট হচ্ছে, তারা নিশ্চয়ই সেই সব হিসেবের মধ্যে ছিল। আমি ছিলাম না বলে আমি বলতে পারবো না। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লাস্ট লোকেশন, আমরা আমরা একটা জিনিস দেখলাম যে এই সুমিত রায়ের ক্ষেত্রেই, যে অভিষেকের বাড়ির লাস্ট লোকেশন একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ক্লোজ প্রক্সিমিটিতে থাকা একজন লোক সুমিত রায়, সেই সুমিত রায় বেপাত্তা। ভাইপোর পুরো বাড়ি সার্চ করা হলো, তবুও পুলিশ তাকে পেল না। কোথাও গিয়ে একটা স্পেকুলেশন, সাধারণ মানুষ আমরা যখন ভক্স পপ করছি, তারা বলছেন যে কোথাও লুকিয়ে রাখা হয়নি তো সুমিত রায়কে? আর সুমিত রায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সর্বকর্মকাণ্ডের একদম মাস্টার মাইন্ড? ও সর্বকর্মকাণ্ডের মাস্টার মাইন্ড, কিন্তু ওকে অভিষেক ব্যানার্জি লুকিয়ে রেখেছে, তাহলে তো আপনারা পশ্চিমবঙ্গ পুলিশের ওপর প্রশ্ন তুলে দিচ্ছেন, তাদের দক্ষতার ওপর প্রশ্ন তুলে দিচ্ছেন। কারণ ওকে তো খুঁজছে পুলিশ এবং এসটিএফ। ওর টাওয়ার লোকেশন পাওয়া গেছিল, তারা রাত 2টোর সময় একজন সিটিং এমপির তালা ভেঙে তারা তো সার্চ করেছে। তো যারা এই কথাটা বলছে তারা তো পশ্চিমবঙ্গ পুলিশের দক্ষতার উপর প্রশ্ন তুলছে। গুম করে দেওয়া হয়নি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো সিটিং? তো তা তো পুলিশ, আপনি তো বারবার পশ্চিমবঙ্গ পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন করছেন। সার্চটা তো ক্যাম্পেন কলিং মিডিয়া করছে না বা রিজু দত্ত করছে না, সার্চটা পশ্চিমবঙ্গ পুলিশ করছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে কোর্টের তরফ থেকে।
তো পুলিশকেও তো একটু সময় দিতে হবে খোঁজার জন্য। এত বড় ব্যক্তি, তাকে তো খোঁজার একটু সময় দিতে হবে। হট করে যদি এইসব মন্তব্য করা হয় তাহলে তো কোথাও পশ্চিমবঙ্গ পুলিশ ফোর্সের উপরে প্রশ্ন তোলা হচ্ছে, এটা অন্যায় হচ্ছে আমার মনে হয়। আমার মনে হয় পুলিশকে একটু সময় দেওয়া উচিত খোঁজার। বন্দ্যোপাধ্যায় সেই ক্ষমতা আর নেই বলছেন যে কোথাও মানে ক্ষমতা আছে নেইতে যাচ্ছি না, সুমিত রায়কে এখন আশ্রয় দেবে এরকম মূর্খ কজন আছে বাংলায় আমি জানি না। সে তো নিজেও মরবে, যে যার বাড়ির থেকে পাওয়া যাবে সে তো নিজেও মরবে, কেন আশ্রয় দেবে? দেখলাম আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের হাইকোর্টে হাজির হলেন। একদম হাইকোর্টে মঙ্গলবার সকালে একদম কুণাল ঘোষ এবং দোলা সেনকে নিয়ে হাইকোর্টে পৌঁছে গেলেন তিনি। বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলাও করলেন তিনি। এখনো কি কোথাও গিয়ে ভুলতে পারছেন না যে হারার যন্ত্রণাটা ভবানীপুর বিধানসভা কেন্দ্র? এর গণতান্ত্রিক অধিকার আছে কোর্টে যাওয়ার, সবার গণতান্ত্রিক অধিকার আছে। তিনি মানতে পারছেন না বলেই তো কোর্টে গেছেন। তার মনে হয়েছে কারচুপি হয়েছে, তার মনে হয়েছে তাকে জোর করে হারানো হয়েছে, সেই জন্য তিনি কোর্টে গেছেন। সেই গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার তার আছে, বাকিটা কোর্ট বিচার করবে। অনেক সময় জনসভা থেকে এমন কিছু স্ক্রিপ্ট করে দেওয়া হতো আইপ্যাক থেকে, যেগুলো খুবই আপত্তিকর ছিল, বলতে চাইতেন না, তবুও সেরকম মানে অনেক সময় চেপে যেতে হতো, স্কিপ করে যেতে হতো। এইরকমও কি প্রেশার ছিল আপনাদের? অফকোর্স, পুরোটাই আইপ্যাক নিয়ন্ত্রণ করতো এবং আইপ্যাক আমাদের বলে দিত কি বলতে হবে কি করতে হবে। আমি নন্দীগ্রামে ছিলাম, আমাকে বলা হয়েছিল শুভেন্দু অধিকারীর মা বাবাকে আক্রমণ করতে বলা হয়েছে, এটা তো বলা হতো। শুধু তাই না, যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা যে টুইট করতো সেই টুইটও আইপ্যাক লিখে পাঠাতো, যার ফুল স্টপ সেমিকলন দাঁড়ি কমা কিছুই চেঞ্জ করা যেত না। বলছি তো একটা হিটলারি শাসন চলতো। তো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বাদে তৃণমূলের যত নেতা যা ভাষণ দিয়েছে সব আইপ্যাক এবং কেমিস্ট্রিটের কথাতেই সেই বক্তব্য রেখেছে। সেটা শুধু রিজু দত্ত না, সবাই। অনেকে বলছে অভিষেক ব্যানার্জিকে যদি উস্কানিমূলক বক্তব্যে ডাকা হয় তাহলে রিজু দত্তকে ডাকা হোক, তাহলে দেবাংশুকে ডাকা হোক, তাহলে তাহলে তো তাহলে তো পুরো তৃণমূল কংগ্রেসকেই ডাকতে হবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, অভিষেক ব্যানার্জি লিডার ছিল প্রতিটা দলে। আজকে ধরুন দেশের প্রধানমন্ত্রী বা বিজেপির নেতা নরেন্দ্র মোদী, তিনি যে বক্তব্যটা রাখবেন সেটাই তো বিজেপির পার্টি লাইন। আজকে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা বিজেপির শাসক দলের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শ্রমিক বাবু যে কথাটা বলবেন সেটাই তো পার্টি লাইন। তো আমাদের পার্টি লাইন কি ছিল? মমতা ব্যানার্জির বক্তব্য, অভিষেক ব্যানার্জির বক্তব্য। তো অভিষেক ব্যানার্জি যদি গাড়ির ছাদে উঠে বলে 4 তারিখের পর ডিজে বাজবে, তো যত মুখপাত্র যত নেতা তারা যখন তাদের প্রচার করবে তারাও তো এটা বলতে বাধ্য রে ভাই। এবং তার জন্য যদি সবাইকে ডাকতে হয় তাহলে তো পুরো তৃণমূল কংগ্রেস পুরো পুরো পার্টিটাকে ডাকতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ, কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হলো তার এই যে পলিটিক্যাল ডেজিগনেশন, তো অবশ্যই বললেন কাউন্সিলর, কিন্তু কোন দল বলতে চাইলেন না। এখন সেটা মমতাদিকে বুঝতে হবে। তার ভাতৃবধূ যদি তার দলের নাম বলতে লজ্জা পায় তাহলে তো আগে মুখ্যমন্ত্রীকে নিজের ঘর সামলাতে হবে, পরে বাংলার কথা ভাবলেও হবে। তো এই তো পরিস্থিতি, তৃণমূলের তো এই অবস্থা।